এবার একটা প্রশ্ন পড়ে এখান থেকে যে এমন একটা যৌগের উদাহরণ দাও, এমন একটা যৌগের অণুর উদাহরণ দাও যেখানে সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন এবং আয়নীয় বন্ধন তিনজনই উপস্থিত থাকে। এমন একটা যৌগের উদাহরণ দাও। এই প্রশ্নটা খুব পরীক্ষায় পড়ে। যৌগটার নাম কি? উত্তর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। কি বললাম? অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl হচ্ছে এমন একটা যৌগ যেখানে 3 প্রকার বন্ধনই এর মধ্যে আছে। এই যৌগটার মধ্যে আয়নীয় বন্ধন আছে, এই যৌগটার মধ্যে সমযোজী বন্ধন আছে, এই যৌগটার মধ্যেই অসমযোজী বন্ধনও আছে। 3 প্রকার বন্ধনই এর মধ্যে উপস্থিত NH4Cl এর মধ্যে। কি করে আমরা প্রমাণ করব? আমরা বেশি ডিটেলসে যাব না, কারণ এই কারণেই যে NH4+ কিন্তু আমরা আগে আলোচনা করেছি, ওই জন্য যাব না। NH4+ আমরা দেখেছি, আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি, আগের ভিডিওটা দেখে নেই ভালো করে। NH4+ যৌগ নিয়ে আমরা উৎপত্তি নিয়ে আলোচনা করেছি। NH4+ যৌগ আমরা দেখেছি এখানে আয়নীয় না, এখানে আমরা দেখেছি যে সমযোজী বন্ধন তো আছেই, অর্থাৎ NH3-র মধ্যে সমযোজী আছে, আর H+ এর সঙ্গে কি আছে? অসমযোজী আছে। এটা আমরা দেখেছি, সমযোজী আর অসমযোজী এর মধ্যে আছে। তাহলে আয়নীয়টা কোথায় আসছে? দেখো, NH4+ একটা আয়ন, ক্যাটায়ন, এর সঙ্গে যদি Cl- একটা অ্যানায়নকে দিয়ে দিই, অর্থাৎ NH4+ একটা ইলেকট্রন কম আছে আর Cl- একটা ইলেকট্রন বেশি আছে, দুজন মিলে NH4Cl যে যৌগটা তৈরি করছে, সাই যৌগ তৈরি করছে, সেটাকেই আমরা আয়নীয় যৌগ বলতে পারি। এটাকে আমরা আয়নীয় যৌগ বলতে পারি, কারণ এটা আয়নীয় বন্ধনের মাধ্যমে তৈরি হচ্ছে। কারণ NH4+ এবং Cl- মধ্যে যে বন্ধনটা, সেটা কি বন্ধন? আয়নীয় বন্ধন, প্লাস মাইনাস হচ্ছে। তাহলে বুঝলে যে NH4Cl হচ্ছে এমন একটা যৌগ যার মধ্যে আয়নীয় বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে এবং অসমযোজী বন্ধন আছে। এটা আমরা শিখলাম। এবার আমরা একটু বন্ধন দৈর্ঘ্য নিয়ে আলোচনা করি। বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ, এটা নিয়ে একটু আলোচনা করি। বন্ধন দৈর্ঘ্যটা সাধারণত সমযোজী বন্ধনের জন্য প্রযোজ্য। সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন, এইগুলোর জন্য সাধারণত প্রযোজ্য। দেখি, ধরো কার্বন কার্বন দিয়ে আমরা বুঝি প্রথমে। কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন হচ্ছে এমন এক প্রকার মৌল যার মধ্যে সব রকম বন্ধনই আমরা দিয়ে যৌগ তৈরি করতে পারি। এবার দেখতে হবে যে এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে কার বন্ধন দৈর্ঘ্য বেশি। বন্ধন দৈর্ঘ্য মানে কি? এই কার্বনের এই বন্ধন থেকে এই বন্ধন পর্যন্ত যে দূরত্ব, সেটা কার বেশি। দেখো কীভাবে বুঝবো। এক বন্ধন থেকে যত আমরা এগিয়ে যাচ্ছি ত্রিবন্ধনের দিকে, তত আস্তে আস্তে লক্ষ্য করছি যে বন্ধনের সংখ্যা বেড়ে যাচ্ছে। এক বন্ধন থেকে ত্রিবন্ধনে বন্ধনের সংখ্যা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এক বন্ধনে 2টি ইলেকট্রনের আকর্ষণ আছে, দ্বিবন্ধনে 4টি ইলেকট্রনের আকর্ষণ আছে। অর্থাৎ এখানে ইলেকট্রন আকর্ষণটা আরও বেশি, ফলে কিন্তু জায়গাটা আরও কম লাগছে। কার্বন কার্বনের মধ্যে দূরত্বটা কমে আসছে, দুজনের মধ্যে আকর্ষণ আরও বেশি। বন্ধন যত বেশি হবে, আকর্ষণ আরও কমে যাচ্ছে। এই আকর্ষণ আরও ভালো হচ্ছে, বন্ধন আরও কমে আসছে। কার্বন কার্বন ত্রিবন্ধনে ইলেকট্রন 6টা আছে টোটাল। তাহলে 6টা ইলেকট্রন আরও ভালোভাবে, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে আরও ভালোভাবে, এই কার্বন পরমাণুর যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলোকে আরও ভালোভাবে আকর্ষণ করবে, আরও ভালোভাবে আকর্ষণ করবে। আকর্ষণ করলে আস্তে আস্তে কিন্তু দূরত্বটা কমে আসবে। তাহলে যত বেশি বন্ধনের সংখ্যা বাড়ছে, আকর্ষণটা ভালো হচ্ছে। আকর্ষণ ভালো হলে সাইজ ছোটো হয়ে আসছে। তাহলে আমরা সবসময় মনে রাখবো কি, যে এক বন্ধনের দূরত্ব সবচেয়ে বেশি, এক বন্ধন এর দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তারপরে দ্বিবন্ধনের দৈর্ঘ্য, তারপরে ত্রিবন্ধনের দৈর্ঘ্য। এটা শুধু কার্বন কার্বনের জন্য প্রযোজ্য না, সমস্ত মৌলের জন্য প্রযোজ্য।
এক বন্ধনে বন্ধন দৈর্ঘ্য বেশি, দ্বিবন্ধনে বন্ধন দৈর্ঘ্য একটু কম, ত্রিবন্ধনে বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম। বন্ধন দৈর্ঘ্য আমরা শিখে গেলাম। বন্ধন বিভাজন শক্তিটা কি সেটা নিয়ে একটা আলোচনা করি। তাহলে বন্ধনের সংখ্যা যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত ছোট হয়ে যাবে। বন্ধন বিভাজন শক্তি, বন্ধন বিভাজন শক্তি এবং বন্ধন শক্তি দুটো জিনিস অ্যাকচুয়ালি একই না, ঠিক আছে? আমি অর দিয়ে লিখেছি, কিন্তু দুটো জিনিস একই না, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। আমরা সেটা ভালোভাবে বুঝবো। দেখো, মনে করো H2 একটা যৌগ নিয়েছে, H ও এর মাথায় দুটো করে লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে। বন্ধন বিভাজন শক্তি কি? আগের যদি সংজ্ঞাটা আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কাছে জিনিসটা একটু ক্লিয়ার হবে। বন্ধন বিভাজন শক্তি মানে কি? কোনো একটা বন্ধনকে ভাঙতে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে বন্ধন বিভাজন শক্তি। বুঝতে পেরেছ? কোনো একটা বন্ধনকে ভাঙতে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে বন্ধন বিভাজন শক্তি। আর বন্ধন শক্তিটা কি? বন্ধন শক্তিটা সাধারণত যৌগের হয়, যে সমস্ত যৌগের মধ্যে প্রত্যেকটা বন্ধনকে ভাঙতে যে শক্তিটা লাগে তার যে গড়টা, অ্যাভারেজ, সেটা হচ্ছে বন্ধন শক্তি। দেখি জিনিসটা কি। জলের ক্ষেত্রে আমরা OH যে বন্ড এটাকে ভাঙছি, এটা ভাঙতে যে পরিমাণ শক্তি লাগবে সেটা হচ্ছে বন্ধন বিভাজন শক্তি। সেটা দেখা যাচ্ছে, আমি একটা উদাহরণের জন্য ধরে নিচ্ছি, এটা দেখা যাচ্ছে 100 জুল শক্তি লেগেছে। প্রথম বন্ধনটা ভাঙা খুব কঠিন, কারণ খুব সহজ না, কঠিন বেশ, কারণ যৌগটা স্থায়ী। H2 যৌগ স্থায়ী যৌগ একটা। স্থায়ী যৌগের বন্ধনকে ভাঙতে বেশ শক্তির প্রয়োজন হয়, বেশি শক্তির প্রয়োজন হয়। তাহলে বেশি শক্তি দেওয়ার জন্য শক্তিটা বেশি লাগছে। কিন্তু একবার যদি OH বন্ডটা ভেঙে যায় তাহলে আর একটা OH বন্ড পড়ে থাকে, সেই বন্ডটা ভাঙতে কিন্তু আর 100 জুল শক্তি লাগবে না, কারণ অটোমেটিক সেটা অস্থায়ী হয়ে গিয়েছে। তাহলে তারপরে এই OH বন্ডটা যেই ভাঙছি দেখা যাচ্ছে এটা অনেক কম শক্তিতে হয়ে যাচ্ছে, 80 জুল শক্তি লাগছে। তাহলে পুরো জলটা ভেঙে গেল। দুটো বন্ধন ভাঙলাম মানে পুরো জলটাই ভেঙে গেল। জলটা ভেঙে আমাদের কিন্তু একটা অক্সিজেন পেলাম, একটা হাইড্রোজেন পেলাম, আর একটা হাইড্রোজেন পেলাম। তাহলে এইটা পুরোটা ভাঙতে যে শক্তিটা লাগলো সেটা কি শক্তি? বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তিটা কী হবে? 100 + 80/2। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে বন্ধন শক্তি, আর 100 জুলটা হচ্ছে বন্ধন বিভাজন শক্তি, 80 জুলটা হচ্ছে বন্ধন বিভাজন শক্তি। আর 100 + 80/2 এটা হচ্ছে বন্ধন বিভাজন শক্তি, বন্ধন শক্তি। তাহলে এইটা তোমরা সবসময় মাথায় ক্লিয়ার ধারণা রাখবে, ঠিক আছে, বন্ধন শক্তি সম্পর্কে। তাহলে অষ্টক নিয়মের ব্যতিক্রম আমরা একটু আলোচনা করি। তো অষ্টক নিয়মের ব্যতিক্রমের মধ্যে আমরা দুটো জিনিস বলছিলাম, যেটা অষ্টক সম্প্রসারণ হতে পারে বা অষ্টক সংকোচন হতে পারে। এই দুটো জিনিসই হতে পারে অষ্টক নিয়মের ব্যতিক্রমে। তো অষ্টক সংকোচনের উদাহরণ আমরা দুটো অটোমেটিক শিখে ফেলেছি। একটা হচ্ছে LCl3-তে শিখেছি, BF3-তে শিখেছি। এবার অষ্টক সংকোচন আমরা শিখে ফেলেছি, অষ্টক সম্প্রসারণটা একটু শিখবো, ঠিক আছে? অষ্টক সম্প্রসারণ বেশি হয়ে যাচ্ছে কোথায় দেখি। তাহলে এবার আমরা শিখব অষ্টক নিয়মের ব্যতিক্রম। অষ্টক নিয়মের ব্যতিক্রম। অষ্টক নিয়মের ব্যতিক্রম। দুটো জিনিস আছে, একটা হচ্ছে অষ্টক সংকোচন, আর এটা হচ্ছে অষ্টক প্রসারণ। অষ্টক প্রসারণ, অষ্টক সংকোচনের উদাহরণ আমরা শিখে ফেলেছি, যেমন BCl2, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। BF3 তো আমি শিখিয়ে দিয়েছি, AlCl3 ইত্যাদি। অষ্টক প্রসারণ কী কী? এর উদাহরণ হচ্ছে PCl5, SF6 ইত্যাদি।
দেখা যাক PCl5টা আমরা দেখি। তাহলে P 15 2 8 5, Cl 17 2 8 7। তাহলে P 15 আছে, কটা ইলেকট্রনের দরকার অষ্টক করতে জন্য? 3টে। Cl 7টা আছে, একটা দরকার। দেখি তাহলে পিকে ঘিরে 5টা Cl আছে, 1 2 3 4 5টা। Cl এ দেখো 1 2 3 4 5 6 7টা, একটা করে শেয়ার করবে, কারণ একটা দরকার একটা শেয়ার। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, একটা করে শেয়ার করেছে। আর পি এর বাইরে কক্ষ কটা ছিল? 5টা ছিল। পিও একটা করে শেয়ার করেছে, 1 2 3 4 5। দেখো Cl যেহেতু একটা করে শেয়ার করেছে, Cl এর কিন্তু অষ্টকপূর্তি হয়ে গেছে। এই যে অষ্টকপূর্তি হয়ে গেছে Cl এর সব। দেখো পি 5টা ছিল আর 5টা শেয়ার্ডের অংশ পেয়ে দেখো 10টা হয়েছে টোটাল। লক্ষ্য করো 1 2 3 4 5 6 7 8 9 10। পি এর কিন্তু 10টা ইলেকট্রন হয়ে গেছে ওর বাইরের কক্ষপথে, অর্থাৎ এখানে কি হয়েছে? অষ্টক প্রসারণ হয়ে গিয়েছে, অষ্টক প্রসারণ বা অষ্টক সম্প্রসারণ হয়েছে। বুঝতে পারছো? তাহলে PCl5 অণুকে দেখতে হয়ে গিয়েছে কিন্তু এরকম, পি 5 দিকে 5টা Cl, তাহলে পি এর কিন্তু এখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে। তাহলে এটা লক্ষ্য রাখবে যে অষ্টক সম্প্রসারণ PCl5। SF6 এর ক্ষেত্রেও ছবি আঁকতে পারো, সেই একই রকম আসবে। এটা তোমরা নিজেরা করবে SF6 এর ছবিটা, ঠিক আছে? এখান থেকে তাহলে তোমরা আরেকটা জিনিস ভালো করে শিখে নেবে যে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন, এই দুটোর মধ্যে কী কী ডিফারেন্স আমরা শিখলাম, এইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই আমরা। যে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে ডিফারেন্স কী কী? আয়নীয় বন্ধনে একজন পুরোপুরি ইলেকট্রন ত্যাগ করে দেবে, আর একজন পুরোপুরি ইলেকট্রন গ্রহণ করবে আয়নীয় বন্ধনে। সমযোজী বন্ধনে কি? দুজনই সমানভাবে ইলেকট্রন শেয়ার করে ইউজ করবে। আয়নীয় বন্ধনে সাধারণত তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য আছে এমন মৌলগুলোর জন্য প্রযোজ্য। আর সমযোজী বন্ধনে সাধারণত তড়িৎ-ঋণাত্মক পার্থক্য থাকে না। মৌলের মধ্যে যে অণুগুলো থাকে, যৌগের মধ্যে যে সমস্ত পরমাণুগুলো থাকে, তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির খুব একটা ডিফারেন্স থাকে না, প্রায় ইলেকট্রোনেগেটিভিটি খুব কাছাকাছি হয় এবং একই হতে পারে। অর্থাৎ যেমন মৌলিক অণুর ক্ষেত্রে যেমন হচ্ছিল অক্সিজেন অণু, অর্থাৎ O2 অণু, N2 অণু, এদের তো ইলেকট্রোনেগেটিভিটি একই না, দুটো ইলেকট্রোনেগেটিভিটি একই, এখানে ইলেকট্রোনেগেটিভ পার্থক্য করে থাকে না। খুব ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তোমরা বলো যে আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় না সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়? যেমন সমযোজী যৌগ যদি আমরা ধরি যে জলকে যদি আমরা ধরি, বা অক্সিজেন অণুকে যদি ধরি, বা নাইট্রোজেন অণুকে ধরি, এদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান তুলনামূলকভাবে অনেকটা কম আয়নীয় যৌগের চাইতে। অর্থাৎ NaClকে গলাতে অনেক বেশি তাপ লাগবে, কিন্তু অক্সিজেন অণু বা জল মানে হচ্ছে যদি আইসের ফর্মটা ধরি, আইসকে গলাতে খুব অল্প তাপে আইস কিন্তু গলে যাবে। তাহলে আয়নীয় যৌগ যারা, তাদেরকে গলাতে অনেক বেশি তাপ লাগবে, অর্থাৎ ওদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ফোটাতে অনেক বেশি তাপ লাগবে। যে আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি, এইটা সবসময় মনে রাখবে, এইটা আমাদের খুব কাজে লাগবে, এই টার্মটা।
এটা দিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব যে আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এটা তোমরা খাতায়ও লিখে রাখবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হয়, আর সমযোজী যৌগের ঠিক উল্টোটা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এই টার্মটা খুব ভালো করে মনে রাখবে, আর অন্য পার্থক্যগুলো তো মনে রাখবেই, এটা খুব ভালোভাবে মনে রাখবে। এটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন অ্যান্সার করব। তো ঠিক আছে, আমরা আয়নীয় বন্ধন সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করছি, আজকেও আলোচনা করলাম। সামনের দিন আরও ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।